So we are very happy with that. But we seek your support how to deal with this misinformation if you have any. সরকার ও রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে আগ্রহী হলেও এখনই নির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব হচ্ছে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানান প্রধান উপদেষ্টা। But they want the date. I said I can't give you the date now. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার দুর্নীতিগ্রস্ত, এমনটা বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুদক এবং বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, শুধু রাজনীতিকরা নন, ব্যক্তি পর্যায়ে সততার ঘাটতি ছিল। জানান, এখন সময় এসেছে দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার। দুদকের আয়োজনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় শেখ হাসিনা ও তার পরিবার এবং রাজনীতিবিদদের একরকম ধুয়ে দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো, আপা তো অ্যাকচুয়ালি কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। তিনি বলেন, বিগত 15 বছর দুর্নীতি অনেকটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল। অসৎ উপায়ে টাকা উপার্জন করেও মানুষের মাঝে কোনো ধরনের অনুশোচনা ছিল না। কেউ প্রশ্ন করতো না এই লোকের এত টাকা কোথেকে আসলো, গর্ব করতো, খুশি হতো, আরে তার এত টাকা। অবৈধ বিত্ত নিয়ে অহংকার চলতো, কে কত বাড়ি কিনেছে, কে কতই করেছে। দুর্নীতির কোনো বিচার তো হতোই না। দুর্নীতি যে একটা খারাপ জিনিস, এটা ভাবার সংস্কৃতি পর্যন্ত আমাদের সমাজে চলে গিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য তুলে ধরেন উপদেষ্টা। বলেন, বিচার বিভাগ ও দুদককে দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। উপদেষ্টা বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এসেছে। দুদক কর্মকর্তাদের সততার সাথে কাজ করার আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন, পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে করে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই। ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন। ডক্টর আসিফ নজরুল আরও বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ক্ষমতাবান হলে দেশ অনাচার, দুর্নীতি ও পাপাচারে ভরে ওঠে। আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে। আসেন আমরা তাদের থেকে শিখি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। লাল সবুজের একটা পতাকা মানেই তো গোটা বাংলাদেশ। আর সেই পতাকার প্রতি প্রেম কি নির্দিষ্ট দিনের জন্যই তুলে রাখা? আচ্ছা, এই প্রশ্নটা থাকুক। আজ বরং কামালের মতো কয়েকজনের কথা বলি, যাদের বছর জুড়েই পতাকার সঙ্গে বসবাস। আর্থিক লেনদেন ছাড়িয়ে যে কাজে মিশে থাকে দেশপ্রেম আর প্রগাঢ় মমতা। কেবল 1 জুলাই বিপ্লবেই বিক্রি হয়েছিল তাদের বানানো 5 লাখ পতাকা। বিজয়ের মাসে পতাকা তৈরির এমন কারিগরদের গল্প শুনবো সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছে। ছবি তুলেছেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম। উড়ছে রক্তের দামে পাওয়া স্বাধীন পতাকা, জানান দিচ্ছে দৃঢ় চিত্তে গোটা বাংলাদেশের নাম। অন্ধকার ভেদ করে আলোক বর্তিকা হয়ে সগর্বে দাঁড়িয়ে। ডিসেম্বরে এলেই বাঙালি তার হৃদয়ে ধারণ করা পতাকার সাথে সম্পর্কটা আবার ঝালাই করে নিতে পারে। একখণ্ড লাল সবুজ ঘরে নিয়ে যাওয়ার উপলক্ষে এনে দেয় এই বিজয়ের মাস। প্রায় প্রতিটি পরিবারের সেই আনন্দকে বর্ণিল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পতাকা তৈরির কারিগরেরা। হাতের পরম মায়ায় যারা এই লাল সবুজকে আগলে রেখে দেশের প্রতিচ্ছবি সৃষ্টি করেন, তাদের কাছে সর্বোচ্চ শ্রদ্ধাতেই থাকে স্বাধীন বাংলার পতাকা। তেমনই একজন কামাল আহমেদ।
যিনি গত 25 বছর ধরে কেবল পতাকা বানানোরই কাজ করছেন। ব্যস্ত এই রাজধানীর বুকে যেখানে পথ করে উড়ে দেশের অস্তিত্ব, তার অধিকাংশই এই কামালের কারখানার। পতাকার ব্যবসা আসছে আসলে ছোট থেকে স্কুল যখন যাইতাম 16 ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি পতাকার অনুষ্ঠানগুলো হইতো, খুব ভালো লাগতো, আনন্দ পাইতাম। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে একটা দুটা পতাকার জন্য মানুষ অনেক ধারে ধারে যাইতো, নানা জায়গায় যাইতো, কোথায় বানায় কীভাবে বানায় এগুলো নিয়ে একটা মাথা চিন্তা কাজ করতো। তো চিন্তা করলাম যে আমি নিজে কি বানায় বিক্রি করতে পারি কিনা বা বানাইতে পারি কিনা। 120 পর্যন্ত আমি পতাকার অর্ডার পাইছি, অনেক বড় পতাকা। এই পতাকা যোদ্ধারাই সব শেষ গণ অভ্যুত্থানে করেছেন দিনরাত পরিশ্রম। নাওয়া খাওয়া ভুলে শুধু জুলাই মাসেই তৈরি করেছেন বিভিন্ন আকারের 5 লক্ষাধিক পতাকা। 2.5 ফিট পতাকা গেছে, 1.5 ফিট গেছে, 5 ফিট পতাকা গেছে। এর সংখ্যা আসলে পুরোপুরি আমার নেই, গণনা নাই। তবে আপনার মাথার বেশটা লাখ ছেড়ে দেব। বড় পতাকার চাপ ছিল মানে কিছুটা কম, কিন্তু মাথার যে বেশটা, মাথার যে পতাকাটা ওটা অনেক প্রচুর পরিমাণ চাপ ছিল। তখন তো মানে নাইটে প্রচুর কাজ করতাম, আনলিমিটেড। প্রোডাকশন যে পরিমাণ দিচ্ছে তার চেয়ে বেশি চাহিদা ছিল আমাদের, কিন্তু ওই পরিমাণ তো দিতে পারি না। আমরা একদিন 24 ঘন্টার ভিতরে মনে করি 20 ঘন্টা 18 ঘন্টা কাজ করছি, যখন এই গ্যাঞ্জাম ছিল আর কি, আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলন ছিল ওই সময়। বিজয়ের মাসে পতাকার কেনাবেচা হয়তো বাড়ে, তবে নতুন প্রজন্মের কাছে তার মাহাত্ম্য আজীবন সুউচ্চ শ্রদ্ধায় থাকবে, এমন প্রত্যাশা বাঙালির। কারণ এ পতাকায় লেখা আছে লাখো শহীদের আত্মত্যাগ আর গোটা দেশের জন্মের আত্মকাহিনী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শীতের দাপটে কাবু দেশের উত্তরাঞ্চল। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা হাওয়ায় স্থবির জীবনযাত্রা। নীলফামারীবাসী এই ঠান্ডায় কেমন আছেন সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী মাহফুজ রাফিন অপেক্ষা করছেন। রাফিদ, যেহেতু ঠান্ডা পড়েছে বেশ, তার মধ্যে একেবারেই শীতের সকাল, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? শীত কেমন অনুভূত হচ্ছে? বৃষ্টি, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আজ সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস এবং ডিমলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস দৃষ্টিসীমা রেকর্ড করেছে মাত্র 100 মিটার। অর্থাৎ ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় মাঘ মাস আসার পূর্বেই কিন্তু নীলফামারীতে হাড় কাঁপানো শীতে এই এলাকার মানুষের জনজীবন কিন্তু অনেকটা জুবুথুবু। আজ অগ্রহায়ণের 25 তারিখ, এখনো পৌষ মাস আসতেই 5 দিন বাকি। এই পৌষ মাসে কিন্তু আসলে শীতকালের শুরু হয়, কিন্তু উত্তরের জেলা নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট সহ এই উত্তর অঞ্চলের জেলাগুলো হিমালয়ের পাদদেশে হয়, কিন্তু এখানে শীত অনেকটা আগে ভাগে চলে আসে এবং শীত এবার অগ্রহায়ণ মাসেই হেমন্তের শেষ সময় এত বেশি জেঁকে বসেছে যেখানকার গতকালে কিন্তু সারাদিন কিন্তু সূর্যের দেখা মেলেনি এবং সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু শীত অনেকটা আসলে কুয়াশা কিন্তু অনেকটা বৃষ্টির মতো টপ টপ করে পড়তে দেখেছি আমরা। আজকে কিন্তু যেটি দেখেছি নীলফামারী জেনারেল হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, বিশেষ করে শীতকালীন যে রোগ সমূহ শিশু এবং বৃদ্ধদের। নীলফামারী জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আব্দুল আউয়াল তিনি জানিয়েছেন যে গত কয়েকদিন থেকে বহির্বিভাগে কিন্তু প্রায় 1000 পরিমাণ রোগী দেখছেন এবং শিশু বিভাগ এবং বৃদ্ধ আর ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এই ছিল বৃষ্টি। শুনছিলাম রাফিন, ধন্যবাদ। সংবাদের শুরুতে আপনাদের জানিয়েছিলাম বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 79 জেলে নাবিক সহ 2টি মাছ ধরার ট্রলার আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। আমাদের সহকর্মী শহীদুল সুমন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি আমাদেরকে আপডেট জানাবেন এই মুহূর্তের। সুমন, নৌযান এবং জেলেদের উদ্ধারের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কি? এখনো পর্যন্ত সেভাবে আসলে বলার মতো কোনো তৎপরতা এখনো পর্যন্ত শুরু হয়নি। যারা ফিশিং বোটের মালিক রয়েছেন তারা আসলে বলছেন যে এই মুহূর্তে কূটনৈতিক তৎপরতার বাইরে আসলে কোনো কিছু করা সম্ভব নয় তাদের পক্ষে, যেহেতু এটি কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। সেক্ষেত্রে
কোস্টগার্ড যদি নিজেরা কোনো ধরনের মামলা না দিয়ে সেটি কূটনৈতিক তৎপরতায় যদি বাংলাদেশকে ফেরত দিতে চায় সেটি খুব সহজতর হবে এবং বেশ কয়েকদিনের মধ্যে অর্থাৎ সপ্তাহখানিকের মধ্যেই কিন্তু তারা বাংলাদেশে ফেরত আসবে। তবে কোস্টগার্ডের পক্ষ থেকে যদি জেলেদের এবং সেই নৌযানগুলো পুলিশের কাছে সোপর্দ করা হয় সেক্ষেত্রে মামলা হবে এবং মামলা পরবর্তী সময়ে যেই আইনগত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষ করেই কিন্তু বাংলাদেশে জেলেদের ফেরত আনতে হবে। ফলে এটি আসলে দীর্ঘ সময়ের ব্যাপার। এখন যারা মালিক পক্ষ রয়েছে বলেছেন, তারা বলছেন যে এখন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যদি তাদেরকে দেশে ফিরে আনা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে খুবই সহজ উপায় হবে। তার বাইরে আমরা দেখছি যে জেলেদের পরিবার এবং যে ফিশিং বোটের মালিকরা রয়েছেন তাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে, যেহেতু এতগুলো জেলে এতজন জেলে রয়েছেন সেক্ষেত্রে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা বলছেন মালিক কর্তৃপক্ষ এবং তাদের পরিবারও আসলে বলছে যে সরকারের পক্ষ থেকে যদি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দেশে ফেরত আনা যায় সেক্ষেত্রে আসলে দুই দেশের জন্যই মঙ্গল হবে। তার বাইরে এখনো পর্যন্ত সেভাবে কোনো তৎপরতা শুরু হয়নি এবং যে ফিশিং বোটের মালিকরা রয়েছেন তারা আসলে বলছেন যে খুব দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে। শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে সুমন। সংস্কারের জন্য 3 থেকে 4 মাসই যথেষ্ট এমনটা ভাবছে বিএনপি। দলটির সংবিধান সংস্কার কমিটির সদস্যরা মনে করেন নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা সময়ের অপচয়। পরামর্শ দেন নির্বাচন সংক্রান্ত 17টি সংস্কারের। অন্যদিকে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আগরতলা অভিমুখে 11 ডিসেম্বর লং মার্চের কর্মসূচি দিয়েছে বিএনপির 3 সহযোগী সংগঠন। জাল ভোট, সরকারি কর্মকর্তাদের পক্ষপাতিত্ব, গণমাধ্যমের কণ্ঠরোধ সহ গত 3 জাতীয় নির্বাচন নিয়ে বিস্তর অভিযোগ ছিল বিএনপির। অনিয়মের সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকারের মতো বিএনপিও গঠন করে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিটি। সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে সেই কমিটি দীর্ঘ প্রায় 2 মাস নানা অংশীজনের সাথে আলাপ করে সংস্কারের জন্য 17 দফা প্রস্তাবনা তুলে ধরেন, যেখানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা হালনাগাদ, এনআইডি কর্তৃত্ব ইসিতে অর্পণ, নির্বাচনে সরকারি কর্মকর্তাদের ভূমিকা সংক্রান্ত প্রস্তাবনা রাখা হয়েছে। আরপিওতে আমরা সংশোধনী আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে না। আজ পর্যন্ত যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি কাজে তাদেরকে ভোটের সেই সুযোগটা দিতে হবে। সময় বাঁচাতে নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ দেন কমিটির সদস্যরা। বলেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত হওয়া সংস্কারের প্রস্তাব 3-4 মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। নির্বাচনী কাজের মধ্যে যেগুলো সময় নেয় সেটা হচ্ছে নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পোলিং এদের নিয়োগ, এগুলো সবগুলো গুছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে, এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। একটা নির্বাচনে বেসিক কাজ হলো ভোটার তালিকা প্রণয়ন করা আর কি। সেই ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে বলা আছে আমাদের দেশে যে এটা আপডেটেড হয় এবং এটা নিয়ে বাড়ি বাড়ি যেয়ে এটা আবার পুনর্বিবেচনা করা হবে 2026 সালের মার্চে আর কি। আমরা এটা বুঝি নাই আর কি, যেটা কি এক্সারসাইজ এটা। এদিকে নয়াপল্টনে আলাদা সংবাদ সম্মেলনে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত লং মার্চের কর্মসূচি ঘোষণা করেন। আগামী 11 ডিসেম্বর আমরা আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। এর ফলে উভয় দেশের সমতা ও সম্মান বজায় থাকে। এ সময় চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম জামায়াতের কর্মী উল্লেখ করেন দলটির আমির। তার দাবি, ইসকনের লোকেরা তাকে হত্যার মাধ্যমে উস্কানি দিলেও চরম ধৈর্যের পরিচয় দিয়েছে জামায়াতের নেতাকর্মীরা। সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে কাফরুল থানা দক্ষিণ জামায়াতে ইসলামী। সভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
দক্ষিণ এশিয়ার বৃহত্তর সংগঠন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় তারা দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দলমত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনক্লুসিভ সরকার, ইনক্লুসিভ পার্লামেন্ট, ইনক্লুসিভ সমাজ আমরা কায়েম করব। আমাদের একা বুক করার কোনো শখ নাই। সভায় ভারতীয় পররাষ্ট্র সচিবের দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার দাবির প্রেক্ষিতে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো, হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননা করা সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষণ হতে পারে না। তারা বলতেছেন তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। ঘনিষ্ঠভাবে কাজ করার এটাই কি লক্ষণ যে আমাদের উপ হাইকমিশন তারা তছনছ করবেন, আমাদের ফ্ল্যাগ তারা অবমানিত করে পুড়িয়ে দেবেন, আমাদের মানুষগুলোকে তারা পিটাবেন, এটা কি ঘনিষ্ঠ বন্ধুত্বের লক্ষণ? চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম জামায়াতের কর্মী উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, তাকে ইসকনের লোকেরা হত্যা করে ধর্মীয় সংঘাতের উস্কানি দিলেও সেই ফাঁদে পা দেয়নি জামায়াতের কর্মীরা। ইসকনের উগ্র লোকদের হাতে চিটাগাঙ্গের আদালতে যে আইনজীবী নিহত হয়েছেন তিনি আমাদের একজন দলীয় সহকর্মী ছিলেন। আমাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ, চট্টগ্রাম সহ আমাদের সহকর্মীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। ক্ষমতা হারানোর 4 মাসের মাথায় নিহতদের নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহতের আহ্বান জানান জামায়াতের আমির।